আমাদের চারপাশে এমন অনেক কিছুই ঘটে যা হয়তো আমাদের সাধারণ বুদ্ধি ও চিন্তার দ্বারা সবসময় ব্যাখ্যা করা সম্ভব হয়ে ওঠে না। অনেক সময় অলৌকিক অলৌকিক জগতের যে সূক্ষ্ম ব্যবধান আছে তা আচমকাই ক্ষণিকের জন্য দৃষ্টিগোচর হয় আমাদের, যা আমাদের মনে গভীরভাবে এঁকে যায় প্রশ্নচিহ্ন। নমস্কার, সেরকমই এক রহস্যময় তন্ত্রকাহিনী আজ আপনাদের শোনাব অন্ধকার অডিও স্টোরিতে। অন্ধকারে আজ আপনাদের জন্য থাকছে স্বনামধন্য লেখিকা প্রিয়া চক্রবর্তীর কলমে তন্ত্রকাহিনী সুগন্ধা। লেখিকা প্রিয়া চক্রবর্তী বর্তমান সময়ের একজন তরুণ প্রতিভাবান সাহিত্যিক। মূলত গল্প পড়ার নেশা থেকেই সাহিত্যের প্রতি অনুরাগের সৃষ্টি। পশ্চিমবাংলার বিরাটি শহরে তার জন্ম ও বেড়ে ওঠা। তিনি নিতান্ত মজার ছলে লেখালেখি শুরু করেন আজ থেকে বছর 3 আগে। আর তারপর থেকেই একে একে বিভিন্ন ফেসবুকের গোষ্ঠীতে তাঁর লেখা প্রকাশ পায়। ইতিমধ্যেই তার লেখা জায়গা করে নিয়েছে বেশ কিছু সংকলনে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ভূতান্বেষী উৎসব সংখ্যা 1427 ও ভূতভূতুম উৎসব সংখ্যা 1428 ও 1429। এছাড়াও আছে নবরজ 1429 এবং আধারে 15, হত্যান্বেষী, রহস্যামৃতম, ওরা আসছি সমগ্র এক, darkstory.com, ফিয়া ফ্যাক্টর, অসাধারণ অনিলিখা, 16 শিহরণ, রান্নাঘরের রূপকথা, বরফ কাঠি জমজমাটি, পাঞ্চেরি, আরও ইত্যাদি। গল্পে যাওয়ার আগে আমাদের আপনাদের কাছে বিনীত অনুরোধ, দয়া করে গল্পটি হেডফোন ব্যবহার করে পুরোটা শুনবেন। আর যদি আমাদের গল্পগুলি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন। কমেন্ট করে জানাতে পারেন এই ভিন্ন স্বাদের ভয়ের গল্পটি আপনাদের কেমন লাগলো, বা এরকম গল্প আপনারা আরও শুনতে চান কিনা। গল্পের প্রধান চরিত্রে রৌনক, ধৃতি, জুহি। রৌনকের ভূমিকায় প্রীতম, ধৃতির চরিত্রে জয়, জুহির চরিত্রে সহেলি এবং গল্প পাঠে ও গল্পের সমন্বয়কারী আমি শুভজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প প্রিয়া চক্রবর্তীর লেখা তন্ত্রকাহিনী সুগন্ধা। রৌনক, ধৃতি আর জুহি একই সাথে একই প্রজেক্টে কাজ করেছে বহুবার। একবার এক একজন টিম লিডার হয়ে সম্পন্ন করেছে তাদের প্রতিটা প্রজেক্ট চূড়ান্ত সফলতার সাথে। কিন্তু জুহি নিজের ইগোর মোটা প্রাচীর ভেদ করে কখনো বেরিয়ে আসতে পারেনি। সে এতটাই চাপা স্বভাবের যে তার ভেতরে ঝড়ের বিন্দুমাত্র আভাস পাওয়া যায়নি কোনোদিনও বাইরে থেকে। গত উইকেন্ডে কলকাতায় অনুষ্ঠিত রৌনকের এনগেজমেন্টের খুশিতেই অফিস শেষে সারপ্রাইজ পার্টির ব্যবস্থা করা হয়েছে। ধৃতি পার্টির কথা জানাতেই সব কলিগরা রৌনককে অভিনন্দনের বন্যায় ভাসিয়ে দিল। কেবল ব্যতিক্রমী জুহি বেশ কিছুক্ষণ নিজের জায়গায় থিতু হয়ে দাঁড়িয়ে রইল। সে যেন একেবারেই প্রস্তুত ছিল না এই খবরটা শোনার জন্য। কিন্তু বুদ্ধিমতী, দায়িত্ব সম্পন্ন জুহি বেশি সময় নিল না নিজেকে সামলে নিতে। সবাইকে অবাক করে রৌনকের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরল সে বেশ শক্ত করে। এবার রৌনক সহ সকলের অবাক হওয়ার পালা। মনে হলো যেন জুহি অনেক কিছু বলতে চায় রৌনককে। সে যেন বুকে আগ্নেয়গিরি পুষে রেখেছে, জাজ বেরিয়ে পড়তে চাইছে লাভা হয়ে একটা বিস্ফোরণের মাধ্যমে। না, কিন্তু সে কিছুই বলল না। সে এবারেও নতি স্বীকার করল না তার ইগোর কাছে। শুধু একটা উষ্ণ স্পর্শে গাঢ় লাল লিপস্টিকের দাগ এঁকে দিল রৌনকের গালে। অপ্রত্যাশিত ঘটনাটা ঘটল পার্টি শেষ হওয়ার কয়েক মুহূর্ত আগে। জুহি যেখানে দাঁড়িয়েছিল তার ডান দিকে দরজার বাইরে ছোট একটা ব্যালকনি, যেটা স্মোকিং জোন হিসাবেই চিহ্নিত। সে যে কখন ওদিকটা চলে গেছিল সেটা কেউ খেয়ালও করেনি। হঠাৎ কাঁচের দেওয়াল ভেদ করে ধৃতির চোখে পড়ল জুহি তার শরীরের বেশিরভাগ অংশ ব্যালকনি স্টিলের রেলিংয়ের ওপর দিয়ে ঝুঁকিয়ে দিয়েছে একদম বাইরের দিকে।
ধৃতি পেছন থেকে ডাকতে গিয়েও হঠাৎ থমকে গেল। ও ভয় পেল হঠাৎ যদি চমকে গিয়ে জুহি পড়ে যায় নিচে, একেবারে 11 তলার উপর থেকে পড়লে তার যে আর রক্ষে নেই। ধৃতি আস্তে করে তার দিকে এগোতে লাগলো, কিন্তু দরজা পর্যন্ত পৌঁছানোর আগেই ধৃতিও কেমন স্থানুর মতন দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্তের জন্য। ঘটনার আকস্মিকতায় তার চোখের সামনে কেমন অন্ধকার করে এলো। মাথাটা তার ঘুরে গেল, গলার স্বর যেন চুরি করেছে কেউ। আজ স্মার্ট উপস্থিত বুদ্ধিসম্পন্ন ধৃতির সব বুদ্ধি উবে গেল বাষ্প হয়ে। কোনো রকমে ডান হাতের তর্জনী তুলে নির্দেশ করল সেই দিকে। মাথার পিছনে লাগা প্রচন্ড আঘাতে সামান্য বেরিয়ে আসা চোখের দৃষ্টিতে ফুটে ওঠা সেই অভিব্যক্তি দুর্বোধ্য। দু চোখের কোলবে গড়িয়ে পড়া জলের ধারা দেখে অপরিচিতদেরও চোখ সিক্ত হতে বাধ্য। ডুবন্ত সূর্যের ম্লান হয়ে আসা আলোর মতো ঠোঁটের কোণে তখনও একটুখানি হাসি লেগে। নিজেদের সমস্ত দায়িত্ব সেরে পরদিন ধৃতি আর রৌনক যখন তাদের ফ্ল্যাটে ফিরল, তখন প্রায় বেলা 12টা। এমনিতে ঘটনার আকস্মিকতায় মন মেজাজ রুক্ষ, তার উপরে রাত জাগার ক্লান্তি, সব মিলিয়ে বিধ্বস্ত দুজন স্নানের পর অর্ডার করা খাবার দিয়ে তাদের লাঞ্চ সেরে গভীর ঘুমে ডুবে গেল। বালিশের পাশে রাখা স্মার্টফোনের ভাইব্রেশনে চোখে মুখে বিরক্তি মেখে রৌনকের ঘুম ভেঙে গেল কয়েক ঘন্টার মধ্যেই তার সদ্য এনগেজমেন্ট ছেড়ে আসা ভাবি স্ত্রী অলির ফোনে। কি ব্যাপার, কলকাতা থেকে পুনে ফিরেই তো একেবারে ভুলে গেলে আমায়? কিছু একটা বলতে যাচ্ছিল রৌনক, কিন্তু হঠাৎ অলির সন্দেহবাতিকতার কথা মনে পড়তেই মস্তিষ্কের নির্দেশে এসে চেপে গেল। ও কারণে হাজারো প্রশ্নের সম্মুখীন হওয়ার বিন্দুমাত্র ইচ্ছে এখন তার নেই। কি হলো, কি গো, চুপ করে আছো কেন? আজ তো তোমাদের ওই পুরনো ঠিকানা ছেড়ে নতুন ফ্ল্যাটে যাওয়ার কথা ছিল। ও তাই নেই বুঝি ব্যস্ত ছিলে কাল থেকে? ফোনের ওপ্রান্ত থেকে আবার প্রশ্ন করে অলি। উত্তরে রৌনক বলে, আরে না না, কদিন ছুটি করায় অফিসের প্রচুর কাজ জমেছিল, তাই কাল ফিরেও সেসব করতে সময় চলে গেল। আর সন্ধ্যার দিকে একবার গিয়ে গোছগাছ করে কাল সব শিফট করব। এবারে অলি বলে, ও আচ্ছা আচ্ছা, কাল কিন্তু তাহলে নতুন ঘর থেকে আমাকে ভিডিও কল করবে, আমি দেখতে চাই তুমি সব কেমন ঘর টর সাজালে। রৌনক উত্তরে হাসি মুখেই বলে, জোহগো ম্যাডাম, এখন তাহলে রাখি, একটু বেরোতে হবে, বাই। যদিও এতদিন ধৃতি আর রৌনক দুজনে মিলে একটা পিজিতে রুম শেয়ার করে থেকেছে, কিন্তু কিছুদিন আগে দুজনেরই প্রমোশন হওয়ায় আর নিজেদের একটা ফ্ল্যাট থাকলে মাঝে মাঝে তাদের বাড়ির লোকেরা এসে একটু ঘুরেও যেতে পারে, এই কথা ভেবেই তাদের নতুন ফ্ল্যাটের ব্যবস্থা। ধৃতি বরাবর একটু আপন ভোলা গোছের। সে নিজের অফিস ছাড়া গান বাজনা আর বই পড়া নিয়েই থাকে। কিন্তু রৌনক খুব পরিপাটি। সে সৃজনশীল, সৃষ্টিশীল, শিল্পপ্রেমী। বিভিন্ন রুচিশীল শিল্পকর্ম দিয়ে ঘর সাজিয়ে রাখতে সে খুব ভালোবাসে। ধৃতিকে ঘুম থেকে এক প্রকার টেনে তুলে দুজনে বেরিয়ে পড়ল কিছু দরকারি কাজ মিটিয়ে টুকটাক কেনাকাটার উদ্দেশ্যে। ঘুরে ঘুরে ঘর সাজানোর অনেক জিনিস কিনলো তারা। আরও খানিক উদ্দেশ্যহীন ঘোরাঘুরির পর ঘড়িতে টাইম দেখে নিয়ে তাড়াতাড়ি করে মার্কেট থেকে বেরোনোর রাস্তা ধরল। কিছুটা এগিয়ে এসে মেইন রাস্তার উপরে উঠতেই চোখে পড়ল হ্যাজাক ছোট ছোট দুটো ইমার্জেন্সি লাইট আর রাস্তার পোস্টের আলোয় আলোকিত একটা ত্রিপল আর বেড়া নির্মিত ছাউনিতে, যার ভেতরে বাইরের রাস্তার ধার দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর মার্বেল, পোড়ামাটির, চিনেমাটির ঘর সাজানো জিনিস। আগে মার্কেটে বহুবার আসলেও
কখনো এই দোকানটা চোখে পড়েনি তাদের। অবশ্য নতুন ফ্ল্যাটে যাবে বলেই এই রাস্তাটা ধরা, তা না হলে এদিকে খুব একটা আসার দরকার পড়ে না। রৌনক কৌতূহলবশত সেদিকেই এগিয়ে গেল। মার্কেটের ভেতরে ঝলমলে আলোর থেকে বেরিয়ে এই জায়গাটা যেন একটু বেশি অন্ধকার লাগছে। কয়েক মিনিটে আলো আধারিতে চোখ সয়ে গেল রৌনকের। এবারে রৌনক অবাক হয়ে দেখল সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস, উইন্ড চাইম, সুদৃশ্য টেবিল ল্যাম্প, অনেক রকমের ছোট ছোট শোপিস ছাড়াও সেখানে আরও রয়েছে বিভিন্ন রকম মুদ্রা আর পোশাকের নারী, পুরুষ ও শিশুর মূর্তি। সম্পূর্ণ নগ্ন মূর্তিও রয়েছে বেশ কিছু। রৌনকের মুখ থেকে বেরিয়ে গেল, ওয়ান্ডারফুল। এই দেখ ধৃতি, এইরকম একটা নিলে কেমন হয় আমাদের ফ্ল্যাটের জন্য? হঠাৎ রৌনক এবারে তার কানের কাছে একটা চাপা স্বরে প্রতিবাদ সহ হতে হালকা হেঁচকা টান অনুভব করল। সে ভাবল ধৃতির বোধহয় ইচ্ছা নেই, তাই হয়তো সে বারণ করছে। তৎক্ষণাৎ রৌনক পিছন ফিরে ধৃতিকে কিছু বলতে গিয়ে অবাক হলো। কোথায় ধৃতি? ধৃতি তো অনেকটা দূরে দাঁড়িয়ে কার সাথে খুব মন দিয়ে ফোনে কথা বলছে। এত তাড়াতাড়ি তো অত দূরে যাওয়া সম্ভব নয়। তাহলে? আর ঠিক তখনই এই জিনিস আর কোথাও পাবেন না বাবু। এই শিল্প আমাদের বংশের সাথে শেষ হয়ে যাবে পৃথিবী থেকে। এখনকার ছেলে মেয়েরা এসব আর শিখতে চায় না, এইসব কাজ তাই হারিয়ে যাচ্ছে। আমরাই শেষ বংশধর। সব শেষ হতে দিলে তো চলবে না, হাল তো কাউকে না কাউকে ধরতেই হবে। কি ঠিক না? অবাক হয়ে রৌনক দেখল একটা লোক এগিয়ে এসেছে তার দিকে। শয়ের অধিক ব্যবহার আর দুর্বোধ্য ভাষায় যা বলল তার মানে স্পষ্ট না বুঝলেও মুখের বিষণ্ণতা আর কপালে চিন্তার ভাঁজের মানে বুঝে নিতেই অসুবিধা হয় না। লোকটা যেন কৃত্রিম হাসি ফুটিয়ে কথাগুলো বলবার চেষ্টা করছে, কিন্তু শেষের শব্দগুলো এতই অস্পষ্ট যে সেগুলোর মানে উদ্ধার করা গেল না কোনোভাবে। ধৃতি এখনো ব্যস্ত ফোনে, তাই কথাগুলো শুধুমাত্র রৌনকই শুনল। আর যে লোকটা তাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলল, হাজার রঙের টুকরো টুকরো কাপড় জোড়াতালি দিয়ে বানানো এক অদ্ভুত আলখাল্লা তার পরনে। বিদঘুটে চেহারা তার, কণ্ঠস্বর শুনেও বোঝার উপায় নেই যে সে নারী নাকি পুরুষ। কাঁচায় পাকায় মিশানো, হলদেটে জট পাকানো নোংরা একরাশ চুল, ততোধিক নোংরা একটা রঙিন কাপড়ে মুড়িয়ে রাখা একদম মাথার উপরে চুড়ো করে। যদিও একদা উজ্জ্বল হলেও এখন মরচে পড়া তামাটে গায়ের রং, অসংখ্য ছিদ্রযুক্ত বড় বড় কান, তাতে আবার অদ্ভুত সব অলঙ্কার। দুপাশে এবং মাঝখানে মোট 3খানা কালো কালো রিং পড়া, থ্যাবড়া নাক আর কুতকুতে পলকহীন দুটো চোখ। লোকটার বাঁ চোখটা আবার একেবারেই ঘোলাটে। প্রশস্ত মুখমণ্ডল এবং শরীরের অনাবৃত অংশে বিভিন্ন রকমের উল্কি চিত্রিত। অনুচ্চ বলিষ্ঠ কাঠামো দেখে বয়স আন্দাজ করা মুশকিল। ছোটবেলায় খেলার ছলে স্টিলের বাটি কিংবা গ্লাসে মুখ লাগিয়ে কথা বলার অভিজ্ঞতা যাদের আছে তাদের বুঝতে একটু সুবিধেই হবে। কণ্ঠস্বরটা যেন খানিকটা সেই রকমই, যান্ত্রিক ঝনঝনে, ভাষাটাও অতীব দুর্বোধ্য। তবে তার বাচনভঙ্গি আর ইশারা থেকে ব্যাপারটা আন্দাজ করতে পারল রৌনক যে লোকটা কি বলতে বা বোঝাতে চায়। এবারে রৌনক বলল, কেন, কি এমন আসে এতে? এখন বড় বড় মেলায় কিংবা মৃৎশিল্পীদের কাছে এরকম জিনিস তো আকছাড় দেখা যায়। উত্তরে লোকটা আবার বলল, না বাবু, একটু ভুল করছেন। এই জিনিস আমাদের কাছে ছাড়া আর কোথাও পাবেন না। আর হ্যাঁ, আজকে না নিলে কালকেও পাবেন না। আমরা হলাম যাযাবর। জন্মের পর থেকে 3 দিনের বেশি এক জায়গায় জল খাইনি। আমাদের পূর্বপুরুষের বারণ আছে, আজ রাত পুরালে আমরা এখান থেকে হাওয়া। আমাদের তৈরি জিনিস ব্যবহার না করলে এরকম এখন বুঝতে পারবেন না বাবু, এরকম এখন বুঝতে পারবেন না। রৌনক কৌতূহলবশত একবার ছাউনির ভেতরটা উকি মেরে দেখার চেষ্টা করল। সত্যিই তাই, দূর থেকে যা ভাবছিল কাছে আসার পর বুঝল যে এই জিনিসগুলো একেবারেই আলাদা। মেলায় যে ধরনের জিনিস পাওয়া যায় এগুলো তার থেকে সম্পূর্ণ অন্যরকম। রৌনকের যে ব্যাপারটা দেখে সবচেয়ে অবাক লাগলো তা হলো এই মূর্তিগুলোকে দেখে বোঝার উপায় নেই যে এই মূর্তিগুলো বা জিনিসগুলো কি দিয়ে তৈরি করা।
বিশেষ করে তো মূর্তিগুলো। হঠাৎ করে দেখে কোনো জীবিত মানুষই দাঁড়িয়ে আছে বলে দৃষ্টিভ্রম হয়। আচ্ছা, আপনাদের এই জিনিসগুলো বানায় কারা? মানে বিশেষ করে এই মূর্তিগুলো? রৌনক জিজ্ঞাসা করতেই সেই অদ্ভুত দর্শন ব্যক্তি উত্তর দিল যে তারা নিজেরাই শিল্পী, নিজেদের ইচ্ছে আর পছন্দ মতন তৈরি করে এইসব। কিন্তু ভেতরে উঁকি মেরেও আর কাউকে দেখতে পেল না রৌনক। আশেপাশেও আর কেউ আছে বলে মনে হলো না। রৌনক ভাবল হয়তো বাকি সবাই বাজারে কিংবা অন্য কাজে বেরিয়েছে। এর মধ্যেই সব ভাবনা ছেড়ে চোখ আর মন কখন যেন আটকেছে একটা নারী মূর্তিতে। আন্দাজ আকার আর উচ্চতায় মূর্তিটা একটা 30-40-30 এবং 5 ফুট 2 ইঞ্চির এক তন্নি তরুণীর। সেই অদ্ভুত দর্শন ব্যক্তিটি কত কিছু বলে গেল তার নিজের ভাষায়। তার দু একটা কথা কানে ঢুকলেও মাথা পর্যন্ত পৌঁছল না কিছুই রৌনকের। সে এগিয়ে গিয়ে ভালো করে দেখতে লাগলো মূর্তিটা। সত্যি তো এমন অদ্ভুত শিল্পকলা এর আগে রৌনক কখনো দেখেনি। কলকাতায় থাকতেও শীতকালে বড় বড় সব মেলায় রৌনক শুধুই ঘুরতো এসবের নেশায়। কিন্তু এই মূর্তিটা, এর সাথে কোনো রাজ্যের হস্তশিল্পের কোনো মিল নেই। এমনকি মূর্তিটাকে ভালো করে দেখে বোঝাও সম্ভব নয় যে এটা আসলে কি দিয়ে তৈরি করা। যেন একটা জীবন্ত মেয়েকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে স্ট্যাচু বলে। নারী মূর্তিটা অত্যন্ত লাজুক ভঙ্গিতে দাঁড়ানো, আর তার মাথার উপর থেকে পুরো নগ্ন শরীরটা ঢাকা একটা পাতলা কাপড়ের আস্তরণে। সেটাও এমন অকৃত্রিম যে মনে হয় এক ঝটকায় সরিয়ে দিলেই মূর্তিটাকে উন্মুক্ত করা যাবে মুহূর্তে। আর সেই আস্তরণের প্রতিটা ভাঁজ এবং খাঁজের মতোই স্পষ্ট মূর্তির দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের এক একটা অলিগলি। এতক্ষণে রৌনক বুঝল চীনামাটি কিংবা পোড়ামাটি বা শ্বেত পাথরের নয়, কোনো এক আশ্চর্য বস্তু নির্মিত মূর্তিটা। সেদিকে তাকিয়ে কোনো এক অমোঘ আকর্ষণে নিজে থেকে রৌনকের হাত চলে গেল সেই মূর্তিটার দিকে। মূর্তিটার আস্তরণের বাইরে বেরিয়ে থাকা হাতটা একটু ছুঁতেই যেন রৌনকের সারা শরীর জুড়ে একটা বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল। আর সঙ্গে সঙ্গে পিছন থেকে বাজখাই কণ্ঠে শোনা গেল সেই লোকটার গলা। আরে না না বাবু, এখন না, একদম চলবেন না বাবু। ও খুব লাজুক বাবু, ও খুব লাজুক বাবু, ও খুব লাজুক। বিউটিফুল শব্দটা কানে আসতেই পিছনে ফিরে রৌনক দেখল কখন যেন ধৃতি এসে দাঁড়িয়েছে। সে কোনো কথা জিজ্ঞাসা না করেই বলে দিল, নিয়ে চল এটা। রৌনক খানিক নিশ্চিন্ত হলো, কিন্তু পরক্ষণেই মনে পড়ল তাদের বাড়ির লোক বা ওলি যখন আসবে তখন তারা কি ভাববে। রৌনকের মনের ভাব কিছুটা আন্দাজ করতে পেরে ধৃতি বলল, আরে তুই না শিল্পী, তাহলে এত কি ভাবছিস? রৌনক তার কথায় ঘাড় নেড়ে সম্মতি জানালো, আর মনে মনে ভাবল, সেরকম সমস্যা হলে পরে দেখা যাবে। আজ হাতছাড়া করলে কালকে এই জিনিস আর পাওয়া যাবে না। তারপর রৌনক সেই অদ্ভুত দর্শন লোকটার দিকে তাকিয়ে বলল, তা এটার দাম কত বলছেন? দেখুন, আমাদের কিন্তু তাড়াতাড়ি ফিরতে হবে। এই মূর্তির চক্করে এমনি দেরি করে ফেলেছি। আজে বাজে দর হাঁকাহাঁকি না করে ঠিকঠাক দাম বলুন। উত্তরে লোকটা উদাসীন গলায় বলল, সে তো ঠিক আছে বাবু, ঠিক আছে বাবু, কিন্তু বাবু ও যে একা থাকতে পারবে না, পরিবার ছাড়াও যে একা থাকবে না বাবু, থাকবে না বাবু। এতক্ষণে রৌনক খেয়াল করলো যে ওই মূর্তির কাছাকাছি আরো কয়েকটা পুরুষ আর বিভিন্ন বয়সের বাচ্চার মূর্তি রয়েছে। এবারে ধৃতি আর রৌনক দুজনে পরস্পরের মুখের দিকে একবার তাকালো। তারপরে ওরা দুজনেই ভাবলো এই অদ্ভুত দর্শন মানুষটার মাথায় বোধহয় একটু গোলমাল আছে, তাই এমন আবোল তাবোল বলছে। বা এমন হতে পারে লোকটার এই গিরিবিচ্ছিরি কণ্ঠস্বর ও ভাষার জন্য তাদের কিছু বুঝতে ভুল হচ্ছে। দুজনে মিলে এই হো হো করে খানিকক্ষণ হেসে নিয়ে তারপর ধৃতি বলল, সে তোমায় ভাবতে হবে না, এখন থেকে আমরাই এর পরিবার। ধৃতির কথায় লোকটা কি বুঝলো কে জানে, তবে এই কথা শুনে মানুষটার ঘোলাটে চোখ দুটো যেন কেমন জল জল করে উঠল। রুক্ষ ভাবলেশীন ঠোঁট কিঞ্চিত কুঞ্চিত হলো, যেন যদিও অভিব্যক্তি দুর্বোধ্য। তারপর সেই লোকটা বলল, আমাদের টাকা পয়সার কোনো চাহিদা নেই বাবু, আমাদের টাকা পয়সার কোনো চাহিদা নেই। আমরা কি
কেবল চাই আমাদের হাতের কাছের কতুল করুক মানুষ। আপনারা যা খুশি হয়ে দেবেন দিয়ে দিন বাবুজি। আর আমি ওকে আগে ঘুম পাড়িয়ে দিই, তারপর আপনারা ওকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। কথাগুলো বলেই লোকটা আবার অকারণে ফ্যাঁস ফ্যাঁসে গলায় হাসতে আরম্ভ করলো। দুজনে খুব অবাক হলো তার কথা শুনে। ঘুম পাড়াবে মানেটা কি? সত্যি একেবারে পাগল মনে হচ্ছে। যাই হোক, পাগল হোক আর যাই হোক, লোকটাকে একেবারে ঠকানো উচিত হবে না। দুজনে আলোচনা করে 25,000 টাকা এগিয়ে দিল লোকটার দিকে। মনে মনে ভাবল, যদি লোকটা নিতে আপত্তি করে তখন দেখা যাবে না হয়। কিন্তু ওরা অবাক হয়ে দেখল, সে একবার গুনেও দেখল না বা জিজ্ঞাসাও করলো না যে ওরা কত টাকা দিয়েছে। টাকাটা নিয়ে অবহেলার সাথে সেটাকে হেলায় ফেলে দিল আলখাল্লার পকেটে। তারপর মূর্তিটার সামনে হাত ঘুরিয়ে ঘুরিয়ে কি যেন বিড়বিড় করতে লাগলো লোকটা। আর একটা অদ্ভুত দর্শন আতরদান গোছের জিনিস থেকে কোনো একটা তরল বারবার ছিটিয়ে দিতে লাগলো মূর্তিটার গায়ে। একটা ভ্যানে করে মূর্তিটা তারা নিয়ে এলো নতুন ফ্ল্যাটে। কিছুক্ষণের মধ্যে বাকি জিনিসগুলিও চলে এলো, যেগুলো আজ তারা কিনেছিল বাজার থেকে। জায়গা মতন সব জিনিসগুলো রেখে পিজিতে ফিরতে একটু রাতই হলো রৌনক আর ধৃতির। সকাল সকাল উঠে দরকারি কাগজপত্র আর জামা কাপড় গুছিয়ে 9টা নাগাদ নতুন ফ্ল্যাটে এসে তালা খুলে ঘরে ঢুকতেই তাদের দুজনের মনটা একেবারে ভালো হয়ে গেল। ফ্ল্যাটের জানলা দরজাগুলো খুলে দিতেই সকালের রোদ আর হাওয়ার বন্যা বইতে লাগলো সব ঘরগুলো জুড়ে। তারা দুজনেই খেয়াল করলো সারা ঘরময় একটা সুন্দর মিষ্টি গন্ধ ঘুরে বেড়াচ্ছে হাওয়ার সাথে সাথে। কখনো কখনো সেটা বেশ জোরের সাথে এসে ঝাপটা মারছে নাকে। ভিডিও কলে ফ্ল্যাটটা ভালো করে দেখে ওলিও খুশি হলো বেজায়। প্রায় 2000 স্কোয়ার ফুটের ফ্ল্যাটের ভেতরটা রৌনক নিজেই ডিজাইন করেছে। দুটো মাঝারি সাইজের বেডরুম রেখে অনেক বড় করে বানিয়েছে স্টাডি, ডাইনিং এর সাথে ওপেন কিচেন। স্টাডির একধারে রয়েছে দেওয়াল জোড়া আধুনিক ডিজাইনের বুকশেলফ, আরেকদিকে ধৃতির পছন্দের কিবোর্ড আর বিভিন্ন রকমের তারের বাদ্যযন্ত্র। তাছাড়াও রয়েছে ছোট বড় বিভিন্ন সাইজ এবং ডিজাইনের মিউজিক সিস্টেম। রৌনকের নিজের কালেকশনও কিছু কম নয়, তার রুচির নমুনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরো ফ্ল্যাটটায়। স্টাডির এক কোণে শোভা বর্ধন করছে কালকে সেই মূর্তিটা। মূর্তির ব্যাপারটা যেন খানিকটা ইচ্ছাকৃত অলির কাছ থেকে এড়িয়ে গেল রৌনক। গত রাত্রে ফার্নিচার সব সেট হয়ে গেছিল বলে বাকি জিনিস গোছাতে আর বেশি সময় লাগলো না। রাতে দুজনেই জানলার বাইরে থেকে আসা জ্যোৎস্না মেখে ঘুমে ডুবে গেল তাড়াতাড়ি। রাত আর ঘুম দুটোই যখন গভীর, তখন হঠাৎ রৌনক একটা ধাক্কা খেয়ে ধরফর করে ঘুম থেকে উঠে বসলো বিছানায়। কিন্তু আশ্চর্য, ধাক্কা দিয়ে কে তার এমন সুখের স্বপ্নটা ভেঙে দিল
তা ভেবেই একটু বিরক্ত হলো রৌনক। যদিও স্বপ্নের কথাটা ভেবে মনে মনে একটু লজ্জাই পেল সে, সঙ্গে এটাও ভাবল ধাক্কাটা হয়তো স্বপ্নেরই একটা অংশ হবে। এই প্রথম রোজকার নিয়মে ছেদ পড়ল। সকাল সকাল উঠে রেয়াজ করার ছেলে ধৃতি আজ তিনবার ডাকের পরেও তার কোনো সাড়া নেই। যদিও আর কয়েকটা ডাকের পর অফিস যাওয়ার জন্য সে উঠল বটে, কিন্তু শরীর তখনও তার ক্লান্ত। কিন্তু ধৃতির মন অদ্ভুত রকমের উৎফুল্ল আজ। বন্ধুর সঙ্গে সব কথাই শেয়ার করে রৌনক। যদিও রৌনক তাকে অনেকবার বলার চেষ্টা করল যে সেই অদ্ভুত স্বপ্নে রৌনক দেখেছিল কিভাবে এক রমণী তাকে স্বপ্নের মধ্যে নিয়ে গিয়েছিল কোনো এক গোপন অভিসারে, কিন্তু কথাটা কিছুতেই আর বলা হলো না। অফিসে বেরোবার আগে দরকারি কিছু পেপারস নিতে স্টাডিতে ঢুকে মূর্তিটার দিকে চোখ পড়তেই রৌনকের খুব ইচ্ছে হলো মূর্তিটাকে একবার ছুঁয়ে দেখতে। কি যেন এক নিষিদ্ধ আকর্ষণ বারবার রৌনককে আকৃষ্ট করছে মূর্তিটাকে ছুঁয়ে দেখবার জন্য। রৌনকের ডান হাতটা একটু একটু করে অবাধ্যভাবে মূর্তিটার চিবুকের দিকে এগোতেই কি রে, চল তাড়াতাড়ি। দরজার বাইরে থেকে ভেসে এলো গলার স্বরটা। তৎক্ষণাৎ চমক ভেঙে সে ঘর থেকে ছুটে বাইরে বেরিয়ে দেখলো কোথায় কে, কই কোথাও তো কেউ নেই। তারপর তাড়াহুড়ো করে নিচে নামতেই ধৃতি রৌনককে দেখে বলল, কি রে, 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। খানিকটা অবাক হয়ে রৌনক প্রশ্ন করল, হ্যাঁ, তুই তাহলে কি এখান থেকেই ডাকলি? অত জোরে শুনলাম যে। রৌনকের কথায় ধৃতি এবারে আরো অবাক হয়ে বলল, আরে কি বলছিস, আমি তো কখন থেকেই ডাকছি, চল তাড়াতাড়ি। অফিসে আজ দুজনেরই মন নিয়ে কাজে। তাদের যে আজ খুব ইচ্ছে করছে তাড়াতাড়ি তাদের ঘরে ফিরতে, নতুন ঘরে, তাদের নতুন ফ্ল্যাটে। এখন রৌনক এবং ধৃতির বারবার মনে হচ্ছে কেউ যেন অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে তাদের। যদিও দুজনের কেউই অবশ্য মুখে কথাটা প্রকাশ করল না। ছুটির পর ফিরে এসে ফ্ল্যাটের দরজা খুলতেই এক রাশ মন মাতানো গন্ধে দুজনেরই সব ক্লান্তি নিমেষে ভ্যানিশ হয়ে গেল। নিজেদের কাজে কিছুটা সময় স্টাডিতে কাটিয়ে তারা শুয়ে পড়ল দুজনেই। ঘুমানোর জন্য যেন তাদের খুব তাড়া আজ। ধৃতিও হাত লাগালো না কোনো মিউজিক ইনস্ট্রুমেন্ট বা সিস্টেমে। বহু বছরের অভ্যেস মতো রৌনকেরও আজ ইচ্ছে করল না তার গল্পের বই নিয়ে বসতে। মাঝরাতে আবার একটা জোর ধাক্কায় ঘুম ভাঙল রৌনকের। ড্রিম লাইটের আলোয় অবাক হয়ে রৌনক দেখল তার এবং ধৃতির মাঝে দুটো সিঙ্গেল বেডের মধ্যে যে ব্যবধান, সেখানে রাখা ছোট ডেস্কটা সরিয়ে পরস্পর সেখানে জুড়ে দেওয়া হয়েছে বিছানা দুটো। অনেক সময় তিনজন একসাথে শুতে গেলে এরকম করে ব্যবস্থা করা হয়, কিন্তু এসব কে কখন কেনই বা করলো? এরকম এক রাশ প্রশ্ন এসে ভিড় করল রৌনকের মনে। সে আর কোনো কিছু মনে করতে পারল না। আজ আবার আচমকা তার ঘুম ভাঙায় খানিকটা বিরক্ত হলো রৌনক। ধৃতি এখনো অঘরে ঘুমোচ্ছে, কিন্তু দেখে মনে হচ্ছে যেন কোনো সুরাপাত্রে ডুব দিয়ে সে পুরোপুরি নেশাগ্রস্ত। এখন বিরক্ত রৌনক
আবার কিছুক্ষণের মধ্যেই ঢলে পড়ল গভীর ঘুমে। সকাল 7টা নাগাদ ঘুম ভাঙল রৌনকের। ঘুম থেকে উঠেই অবাক হলো রৌনক। বিছানা যেমন ছিল তেমনই আছে। তাহলে কি রাত্রে সে স্বপ্ন দেখেছে? কিন্তু কয়েকটা রাত জুড়ে সে স্বপ্নটাই বা শান্তিতে দেখতে পাচ্ছে কই? কে যেন প্রতিদিন তার কাঙ্ক্ষিত স্বপ্নে বাধা সৃষ্টি করছে। সেই সুন্দরী রমণীর এতটা কাছে এসেও সে যেন কিছুতেই ডুব দিতে পারছে না সুখ সায়রে। ধৃতি আজ আবার লেট। তার রেয়াজ, শারীরিক কসরত সবই এখন লাটে উঠেছে। রৌনক মনে মনে ঠিক করল আজ সে আর অফিসে যাবে না। সে আজ একান্তে সময় কাটাবে তার স্টাডি রুমে। কিন্তু কথাটা বলার আগেই ধৃতি জানালো সেও আজকে অফিস যাচ্ছে না, বরং বেশ কিছুদিন ওয়ার্ক ফ্রম হোম করবে বলেই ঠিক করেছে ধৃতি। অগত্যা কি আর করা, বাধ্য হয়ে একরকম রৌনককে মন খারাপ নিয়েই অফিসের দিকে যেতে হলো। অফিসে গিয়েও একেবারেই মন টিকছিল না রৌনকের। মনের মধ্যে খালি একটা অস্বস্তি। অসুস্থতার ছুতো করে ফিরে এলো তাড়াতাড়ি। রৌনকের মনে আজ এক রাস কৌতূহল। এমনটা কেন হচ্ছে তার সাথে? আচ্ছা, ধৃতির পরিবর্তনগুলো কি স্বাভাবিক? বার দুয়েক বেল বাজানোর পরেও যখন কেউ দরজা খুলল না, তখন রৌনকের মনে পড়ল তার পকেটে রাখা ডুপ্লিকেট চাবির কথা। তালা খুলে ঘরে ঢুকতেই ধৃতি হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো বেডরুম থেকে। তাঁর অমন অবিন্যস্ত অবস্থা দেখে রৌনক তাকে জিজ্ঞাসা করল, কিরে, কি করছিলি? কখন থেকে ডাকছি। এই, তোর কি হয়েছে? এমন ক্লান্ত ক্লান্ত লাগছে কেন? অদ্ভুতভাবে একটা প্রশ্নেরও উত্তর না দিয়ে ধৃতি অন্যমনস্কভাবে নিজের কাজ করতে লাগলো। রৌনক কোনো প্রশ্নের উত্তর না পেয়েও কথাগুলো বলে চলল নিজের মনেই। তারপর জোরে শ্বাস নিয়ে খানিকটা বাতাস বুকে ভরে নিয়ে আবেশে চোখ দুটো প্রায় বুজে ফেলে রৌনক বলল, আজকে ঘরের গন্ধটা আরো সুন্দর লাগছে না রে। তারপর কয়েক মুহূর্ত চুপ করে থেকে রৌনক আবার জিজ্ঞাসা করল, আচ্ছা, এটা কিসের গন্ধ বলতো? আশেপাশে কোনো ফুলের গাছ টাছ রয়েছে নাকি? দেখতে হবে খোঁজ করে, কোন ফুলের এমন সুন্দর গন্ধ। ধৃতির অবিন্যস্ত বিছানা বালিশ লক্ষ্য করে ভ্রুতে ভাঁজ ফেলল রৌনকে। তবে ধৃতি কি কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে, নাকি সে কোনো ভাড়বনি তাকে বাড়িতে ডাকছে? না না, ধৃতিকে সে এতটা অবিশ্বাস করতে পারে না। সে নিজেই হয়তো কোনো কিছু নেশায় বা কোনো কিছুর আশায় এসব ভুলভাল কথাগুলো ভাবছে। খানিকক্ষণ চুপ করে বসে থেকে রৌনক মনে মনে ঠিক করলো আজ ধৃতি ঘুমিয়ে পড়লেও সে কাজের বাহানা করে স্টাডিতেই রাত কাটাবে। আজ রৌনক ভালো করে স্পর্শ করে দেখবে মূর্তিটাকে। মূর্তির উন্নত নাসিকা, তার বক্ষ, নিতম্ব, সরু কোমর, গভীর নাভি আর মূর্তিটার বক্ষ বিভাজিকা, হ্যাঁ, সব ছুঁয়ে দেখতে চায় সে। স্পর্শ করতে চায় তার মাখনের মতন চিবুক আর কমলা লেবুর কোয়ার মতন ঠোঁট জোড়া, তার ঝুঁকে থাকা লাজুক দৃষ্টি। ভাবতেই শরীর মন কেমন অবশ হয়ে এলো তার। রৌনক যতই ভাবনার প্রাচীর তৈরি করুক না কেন, আজ বিধিবাম হয়ে দাঁড়ালো। ডিনার সারতে না সারতেই ফোনে অলির বাবার হার্ট অ্যাটাকের খবরে রৌনককে তড়ি ঘড়ি বেরিয়ে পড়তে হলো কলকাতার উদ্দেশ্যে। ধৃতিকে সে যতদূর চেনে, এমন বিপদের সময় তাকে একলা ছাড়ার পাত্র সে নয়। কিন্তু সে আজ তার সাথে যাওয়ার জন্য একবারও উচ্চবাচ্য করল না, বরং কটা দিন একলা থাকার খুশিতে তার চোখে মুখে এক অদ্ভুত চমক দেখতে পাওয়া গেল। যদিও সাময়িকভাবে অ্যাটাক মনে হলেও চেক আপের পর সেসব কিছুই ধরা পড়ল না। জ্ঞান ফিরলে অলির বাবাও জানালেন যে
অভ্যাসবশত ডিনারের পর ছাদে একটু হাঁটাহাঁটি করে সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ তাঁর মনে হলো যেন ঠিক তার পিছনে কেউ দাঁড়িয়ে। একটু চমকে গিয়ে পিছনে ফিরতেই একটা ধাক্কা। আঘাত যে খুব বেশি লেগেছে তা কিন্তু নয়, কিন্তু অজানা আক্রমণে ভয়টাই কাজ করেছে বেশি। তিনি আরো বললেন, তার চোখ বন্ধ হবার আগে তিনি আবঝাও স্পষ্ট দেখেছেন যেন একটা নারীর ছায়ামূর্তিকে। দুই পরিবারের চরম আতঙ্ক আর পুনরায় এই ধরনের বিপত্তি হওয়ার সম্ভাবনার ফলস্বরূপ 7 তাড়াতাড়ি কোনো রকমে মন্দিরে রৌনক আর অলির বিয়ে দেওয়া হলো। এসব কাজে লেগেও গেল প্রায় দিন 20। সবাইকে অবাক করে দিয়ে বিয়ের কয়েকদিন পরে অলির বাবা মানে রঞ্জিত বাবু একেবারে সুস্থ হয়ে উঠলেন পুরোপুরি। আর অলিকেও একবারে রৌনকের সঙ্গে করে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেন রঞ্জিত বাবু। যদিও রৌনক কিন্তু একদমই খুশি হলো না এরকম ভাবে চটজলদি বিয়েতে। যদিও খানিকটা পরিস্থিতির চাপে রৌনককে পুরো ব্যাপারটা মেনে নিতে হলো। ধৃতিকে সারপ্রাইজ দেবে বলে এর দিন 5 পরেই কিছু না জানিয়ে রাতের ফ্লাইটে সেদিন ফিরে আসলো তারা। ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরে ঢুকে দুজনে মিলে হঠাৎ এসে চমকে দেবে ধৃতিকে। এটাই ছিল দুজনের পরিকল্পনা। কিন্তু অলি যে মুহূর্তে ঘরে ঢুকতে গেল ঠিক তখনই কেউ যেন এক ধাক্কায় বার করে দিল তাকে ঘর থেকে। ঘটনার আকস্মিকতায় টাল সামলাতে না পেরে অলি পড়েই যাচ্ছিল পেছন দিকে। আর ঠিক সেই সময় কেউ একজন পিছন থেকে অলিকে ধরে না ফেললে সে নিশ্চিত পড়ে যেত। যদিও একটা ঠান্ডা স্পর্শ অনুভব করলেও অলি তার আশেপাশে কাউকে দেখতে পেল না। রৌনক এই সমস্ত কিছুই খেয়াল করেনি। একলাই ঘরে ঢুকে পড়ে যেন হঠাৎ তার মাথায় তখন আকাশ ভেঙে পড়েছে। ধৃতির ঘরের দিকে যেতেই রমণ ক্লান্ত আদিম খেলার আবেশে আচ্ছন্ন ধৃতির ছিবড়ে শরীরটা দেখে সদ্য বিবাহিত রৌনকের বুঝতে আর কোনোই অসুবিধা হলো না যে সে এতক্ষণ কি করছিল। রৌনক আরো অবাক হলো মাত্র এই কদিনেই কোনো মানুষের শরীরের সাথে সাথে মানসিকতার পরিবর্তন দেখে। তার আচমকা বিয়ে করে অলিকে সঙ্গে নিয়ে আসাতে ধৃতি একটুও খুশি হলো না, বরং সাফ সে জানিয়ে দিল এবার অন্য ঘর দেখে নিতে। কোনো যুক্তি না মেনেই ধৃতি কথাগুলো বলল অবিবেচকের মতোই। সেই ধাক্কাটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে রৌনকের ইচ্ছে করছিল তখনই ঘর ছেড়ে বেরিয়ে যায় অলিকে নিয়ে। কিন্তু পরিস্থিতি বুঝে নিজেকে খানিকটা সামলে নেয় রৌনক। কিছুক্ষণের মধ্যে ধৃতিও সম্ভবত বুঝতে পারে নিজের ভুলটা। আস্তে আস্তে সব যেন ঠিক হয়ে যাচ্ছিল, কিন্তু সমস্যা দেখা দিল অন্য জায়গায়। অলির ওপর একের পর এক বিপদ আসতে শুরু করলো এই ফ্ল্যাটে। কিছুক্ষণের মধ্যেই সামান্য চা করতে গিয়ে অলির জামা কাপড়ে আগুন লেগে গেল আশ্চর্যজনকভাবে। আবার ঠিক তেমনই কোনো দৈবযোগে অলি বেঁচেও গেল বড় কোনো ক্ষতির হাত থেকে। পরদিন রৌনক আর ধৃতি অফিসে গেল অলিকে বাড়িতে রেখে। বারবার করে রৌনক বুঝিয়ে গেল অলিকে সে যেন রান্নাঘর বা আগুনের কাছাকাছি না যায়। অলিও তাই করল, গেল না সেসবের ধারের কাছে। কিন্তু কে জানতো যে সামান্য শশা কাটতে গিয়ে অলির অমন বিপত্তি হবে। অলির আঙুল কেটে প্রায় 2 টুকরো হয়ে সে এক রক্তারক্তি কাণ্ড। রৌনক ঠিক সময় যদি অচেনা নাম্বার থেকে মেসেজটা না পেত তাহলে যে কি হতো তা কে জানে। তাড়াহুড়োতে মেসেজের রিপ্লাই না করেই ধন্যবাদ জানাতেও ভুলে গিয়েছিল রৌনক। কিন্তু পরে অনেক চেষ্টা করেও বারবার ফোন ঘেটেও মেসেজটা খুঁজে পায়নি রৌনক। কি করে যে ওটা ডিলিট হয়ে গেল, আর কে বা করেছিল মেসেজটা। আর তাছাড়াও সবসময় অলির এখন মনে হতে লাগলো কেউ যেন তার ছায়াসঙ্গী হয়ে নজর রাখছে তার উপর। ঘর জুড়ে কারোর অস্তিত্ব অনুভব করতে লাগলো অলি। এর মধ্যে বেশ কয়েকবার অলি ভয় পেয়েছে। বাধ্য হয়ে 2 দিনের মধ্যে রৌনক অলিকে নিয়ে চলে গেল তাদের নতুন আস্তানায়। আর যে 2 দিন তারা ওই ফ্ল্যাটে কাটালো
ধৃতির প্রতি নানা রকম সন্দেহ, ওই মূর্তি নিয়ে ভৎসনা, হাজারো প্রশ্নে জর্জরিত রৌনক আর অলির সাথে একের পর এক ঘটতে থাকা অতিপ্রাকৃত ঘটনায় তারা প্রায় অতিষ্ঠ হয়ে উঠল। কেউ যেন অলিকে এক মুহূর্ত থাকতে দিতে চায় না এই ফ্ল্যাটে। যে মন মাথানো গন্ধে তারা ঘরে ঢোকার পর থেকেই এই ঘরের প্রেমে পড়ে গিয়েছিল, সেই গন্ধই এখন অলিকে পাগল করে তুলল। তার খাওয়া ঘুম বন্ধ হয়ে খালি বমি হতে লাগলো, অনবরত বারবার। রৌনকদের শিফট করবার সিদ্ধান্ত নেওয়ার পর ধৃতি অবশ্য স্বাভাবিক হয়ে খুশি মনেই তাদের সব রকম সাহায্য করল। তারপর কেটে গেছে 7 মাস। অফিসেও আজকাল খুব কম দেখা যায় ধৃতি আর রৌনককে। ধৃতি এখন বেশিরভাগ ওয়ার্ক ফ্রম হোম করতেই পছন্দ করে, কিন্তু কিছুদিন ধরে কাজেও গাফিলতি দেখা দিয়েছে তার। বেশি দিন এভাবে চললে হয়তো ধৃতির চাকরিটাও আর থাকবে না। তাই নিয়ে চিন্তিত রৌনক মাঝে মাঝে ফোনে তার সাথে কথা বলার চেষ্টা করলেও ধৃতি এড়িয়ে যায় সাবলীলভাবে। অদ্ভুত পরিবর্তন দেখা দিয়েছে ধৃতির চেহারাতেও। সেদিন বসের কলে অফিসে এসে কারোর সাথে কোনো কথা না বলে চুপ করে বসেছিল সে এক কোণায়। হঠাৎ করে ধৃতির দিকে চোখ পড়লে কোনো মৃত বা জড়বস্তু বলেই ভুল হবে অনেক অপরিচিতদের। কোনোভাবেই তাকে বাড়ি থেকে বার করা যাচ্ছে না আজকাল। কোনো নিমন্ত্রণ বা কোনো রকম পার্টির প্রলোভন, কোনো কিছুতেই যেন তার আকর্ষণ নেই। সে যেন কিসের নেশায় কিসের মায়ায় জড়িয়েছে এমন করে। বেশি জোর করলে কেমন অন্য মনস্কভাবে 2 একবার বলেছে, সুগন্ধার কষ্ট হবে, কষ্ট। কে সুগন্ধা জানতে চাইলে সতর্কভাবে কথা ঘোরায় প্রতিবার। কোনো কুচক্রে পড়েনি তো সে? এরকম অনেক কথাই ভাবছিল রৌনক তার ব্যালকনিতে দাঁড়িয়ে রাতে তারা ভরা আকাশের দিকে তাকিয়ে। হঠাৎ একটা ভাবনা রৌনকের মাথায় আসতেই শির দাঁড়াবে একটা শীতল স্রোত নেমে গেল তার। আচ্ছা, আমি সে সময় বিয়ে না করলে বা অলিকে নিয়ে চলে না এলে আমারও কি এরকম অবস্থাই হতো ধৃতির মতো? তবে কি? আর বেশি কিছু ভাবতে পারল না রৌনক। হঠাৎ বিদ্যুৎ ঝলকের মতন মনে পড়ে গেল আগামীকাল তো ধৃতির বার্থডে। মনটা একটু ভালো হয়ে গেল তার। ঠিক করলো সে আর অলি দুজনে কাল সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করবে। যদিও অলি একেবারেই পছন্দ করে না ওই ফ্ল্যাটে যাওয়া, তার উপর সে এখন 5 মাসের অন্তঃসত্ত্বা। আর তারপরেও কিছু কমপ্লিকেশন থাকায় ডাক্তার একেবারেই রেস্টে থাকতে বলেছে তাকে। তাই ওকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না, বরং ধৃতিকেই ডাকা যাবে এখানে, অবশ্য যদি সে আসে। কিন্তু তার আগে পকেট থেকে মোবাইলটা বার করে সময়টা দেখে নিল রৌনক। ঘড়িতে এখন রাত 11টা বেজে 15 মিনিট। রৌনক তাড়াতাড়ি নিজেকে তৈরি করতে লাগলো। ডুপ্লিকেট চাবিটা আনতে ভুলেনি সে। দরজা খুলে যখন ঘরে ঢুকলো তখনও 12টা বাজতে কয়েক মিনিট বাকি। লাস্ট 10-12 বছরের মতন আজকেও প্রিয় বন্ধুর জন্মদিনে তাদের রাত্রে হবে প্রাইভেট পার্টি। সেলিব্রেশনের জন্য রৌনক সঙ্গে করে নিয়ে এসেছে কেক আর চিল্ড বিয়ার। কিন্তু ঘরের মধ্যে এখন পিন পতন নিস্তব্ধতা, আর জমাট ঘন বাতাসে কেমন একটা অস্বস্তি হতে লাগলো রৌনকের। আজকে যেন ঘরের গন্ধটা একেবারে অন্যরকম। নাকি এতদিনে সে কাটিয়ে উঠেছে গন্ধের মায়াজাল। খুব সন্তর্পণে বেডরুমের দরজাটা খুলে উঁকি মেরে দেখল ধৃতি সেখানে নেই। রৌনক এবারে ধীর পায়ে এগোতে লাগলো স্টাডির দিকে। অন্ধকার ঘরে কোনো মানুষের অস্তিত্ব জানান দিচ্ছে না। ধৃতির বাকি ঘরগুলোতে থাকার সম্ভাবনাও খুবই কম। তাহলে সে কি বাইরে কোথাও গেল? সুগন্ধার সাথে দেখা করতে গেছে? হয়তো সেখানেই সেলিব্রেট করছে বার্থডে পার্টি। হতাশভাবে নিজের মনেই একটু হেসে স্টাডি থেকে বেরিয়ে আসতে গিয়ে হঠাৎ কি মনে করে দাঁড়িয়ে পড়ল রৌনক। হাত বাড়িয়ে সুইচ বোর্ড থেকে সুইচটা অন করতেই ঝলমলে সাদা আলোয় ঘর ভরে গেল। আর রৌনক সেই আলোয় যা দেখল তার জন্য একেবারেই প্রস্তুত ছিল না সে। এবারে প্রথমেই তার চোখ পড়ল সেই মূর্তিটার ওপর। কিন্তু মূর্তিটা এখন একা নয়, তার শরীরের সাথে শরীর মিশিয়ে অন্তরঙ্গ ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে আরেকটি পুরুষ মূর্তি। আর মূর্তিটাকে দেখতে অবিকল ধৃতির মতো।
আর রৌনক আরও অবাক হলো এবারের নারী মূর্তিটার গঠন দেখে। সেটা শরীরের গঠন আর আগের মতন নেই। অলির মতন তার গর্ভেও সম্ভাব্য মাতৃত্বের লক্ষণ স্পষ্ট। রৌনক এক প্রকার কাঁপতে কাঁপতে একটু এগিয়ে গেল মূর্তি দুটোর দিকে। পুরুষ মূর্তি ধৃতির ডান হাতটা লক্ষ্য করে তার দৃষ্টি নিবদ্ধ হলো নারী মূর্তির বুকের বাঁ দিকে, যেখানে তার নিজের আকার পেন দিয়ে লেখা সুগন্ধা। ভালো করে রৌনক বার কতক তাকিয়ে দেখলো লেখাটার দিকে। হাতের লেখাটা চিনতে অসুবিধা হলো না রৌনকের। রৌনক খোলা মুখ আর বিস্ফারিত নেত্রে স্থানুর মতন দাঁড়িয়ে রইল। তার মানসপটে পরিবেশের ছবিটা পাল্টাতে লাগলো দ্রুত। সে যেন দাঁড়িয়ে আছে কোনো ঘন জঙ্গলের মধ্যে। গাছ থেকে খসে পড়া শুকনো পাতার জলছবির মতো তার চোখের সামনে ভেসে বেড়াতে লাগলো কয়েকটা আবছা স্মৃতি, কয়েকটা আবছা দৃশ্য। মূর্তির মালিকের অদ্ভুত কথাগুলো রৌনকের কানে বারবার ভাসতে লাগলো। বাবু, ওরা পরিবার ছাড়া থাকতে পারে না বাবু। হ্যাঁ, ধৃতি তো বলেছিল কথাটা, আমরাই এখন থেকে ওর পরিবার। তাহলে কি মূর্তি নিজেই বানিয়ে নিয়েছে তার পরিবার? চোখের সামনে ফুটে ওঠা আরেকটা জল ছবিতে মনে পড়ে গেল সেই অদ্ভুত দর্শন ব্যক্তির রুক্ষ ঠোঁটের দুর্বোধ্য অভিব্যক্তি। তবে তারা কি এভাবেই অক্ষত রেখে চলেছে তাদের শিল্পকলা? কিভাবে বংশ বিস্তার করে চলেছে তাদের নির্মিত মূর্তিরা? সেদিন মূর্তিটাকে ঘুম পাড়ানোর নামে তবে কি কোনো মন্ত্রের বলে তাকে করে তুলেছিল সেই লোকটা কোনো এক অলৌকিক শক্তির অধিকারী নেই? রৌনক মন থেকে মানতে না চাইলেও অস্বীকার করার কোনো উপায় নেই তার। সেও হয়ে উঠেছিল মূর্তির প্রেমিক। প্রতি রাতে তার আক্লেশে ডুবে হতে চাইছিল তার শয্যাসঙ্গী। রৌনক বারবার স্বপ্ন ভেবে সেই কথাগুলোকে উড়িয়ে দিতে চাইলেও কিন্তু রৌনক তো মনে প্রাণে চাইছিল তা যেন সত্যি হয়। তাহলে কি করে সে মুক্তি পেল এই অদ্ভুত মায়াজাল থেকে? ধৃতির মতন সেও তো একইভাবে আকৃষ্ট হয়েছিল সুগন্ধার প্রতি। আবার ফুটে উঠল একটা জলছবি। মূর্তি কেনার আগে কেউ তাকে বারণ করেছিল তার কানের কাছে ফিসফিস করে, এবং টেনেও ধরেছিল তার হাত। ঘুমের মধ্যেও সুগন্ধার সাথে অন্তরঙ্গ হতে গিয়ে বারবার ধাক্কা খেয়ে ঘুম ভেঙেছে তার। আর সেদিন স্টাডিতে তাকে স্পর্শ করতে গিয়ে সেদিন রৌনক চমকে উঠেছিল ধৃতির ডাকে, কিন্তু ধৃতি তো সেখানে ছিলই না। আর অলির বাবাকে ধাক্কা দিয়ে রৌনককে কে সরিয়ে নিয়ে গিয়েছিল এখান থেকে? আর কেনই বা নিয়ে গিয়েছিল? আর অলিকেই বা সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বারবার কে বাঁচিয়েছে? এবারে হঠাৎ রৌনকের ঘাড়ের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস পড়লো যেন। রৌনকের কানের কাছে মুখ এনে আবার কেউ ফিসফিস করে বলল, আমি রৌনক, আমি সরিয়ে নিয়ে গিয়েছিলাম তোমায় ওই মূর্তির কাছ থেকে বিভিন্ন কৌশলে। যুগ যুগান্ত ধরে অনেক সাধনা আর চর্চার ফলে অর্জিত ওই যাযাবরদের অসীম অলৌকিক ক্ষমতা। নির্দিষ্ট পরিচয় আর ঠিকানা তৈরি করতে না পারলেও এদের মধ্যে একটা শ্রেণী চেয়েছিল অলৌকিক ক্ষমতার বলে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার। একটা সময় এরা নাকি মৃত মানুষের চামড়া, চুল, অস্থি সমস্ত কিছু কাজে লাগিয়ে অদ্ভুত সব মূর্তি তৈরি করত। কি দিয়ে সংরক্ষণ করত তা আজও অজানা। ওই গোষ্ঠীর শেষ শিল্পী তার একমাত্র মেয়েকে জীবিত মূর্তি বানিয়ে তাকে করে তুলেছিল অলৌকিক ক্ষমতার অধিকারিণী। সেই শিল্পীও এখন অস্তিত্বহীন, মায়াবী। তোমরা যেখান থেকে মূর্তি সংগ্রহ করেছিলে সবই মায়ারচিত। যুগ যুগান্ত ধরে ঘুমন্ত মূর্তিকে মাঝে মাঝে তার স্রষ্টা জাগিয়ে তোলে বংশ বিস্তারের উদ্দেশ্যে। ওই গন্ধে সম্মোহিত করেই সে ধীরে ধীরে নিয়ে যায় তার প্রেমে পড়া পুরুষদের মূর্তিতে রূপান্তর করে নিজের মায়ার দুনিয়ায়। এর আগেও এই মূর্তি ঘরে নিয়ে গিয়ে অনেকেই নিখোঁজ হয়েছে। মূর্তির স্রষ্টা তার ক্ষমতা বলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এদের নিয়ে আসে নিজের কাছে। সেসব নিখোঁজের রহস্যই অমীমাংসিত। আরও দেরি করলে তুমি হয়তো কিছুই দেখতে পেতে না এখানে। আমিও হয়তো এত কিছু জানতে পারতাম না যদি না মায়া বলে প্রাপ্ত ওদের অলৌকিক ক্ষমতার কাছে আমি ক্ষমতাহীন।
তাই খুব বেশি কিছু না করতে পারলেও আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি নিজের ভালোবাসাকে বাঁচাতে। কে কে তুমি? উত্তেজনায় বোঝা গলায় প্রশ্ন করে ওঠে রৌনক। আবার হাওয়ার মধ্যে থেকে উত্তর আসে, এত তাড়াতাড়ি ভুলে গেলে আমায়? এবারে রৌনক তার ডান গালে একটা ঠান্ডা হালকা অথচ স্পষ্ট ঠোঁটের স্পর্শ অনুভব করল। ঠিক আগের মতন, ঠিক তেমন যেমন। আরও একটা জলছবি ফুটে উঠল রৌনকের চোখের সামনে। জুহেসি শেষ দৃষ্টিতে লুকিয়ে থাকা অভিব্যক্তি আর ঠোঁটের কোনায় লেগে থাকা ম্লান হাসিটার অর্থ আজ হয়তো বোধ হয় খানিকটা স্পষ্ট হলেও রৌনকের কাছে। অন্ধকারে আপনারা এতক্ষণ শুনছিলেন প্রিয়া চক্রবর্তীর লেখা তন্ত্রগল্প সুগন্ধা। যদি আমাদের এই গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন। আর গল্পটি আপনাদের কেমন লাগলো বা এই জাতীয় গল্প আপনারা আরও শুনতে চান কিনা তা আমাদের জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে। জয়েন করতে পারেন অন্ধকার অডিও স্টোরিজকে মাত্র 29 ও 59 টাকার মান্থলি সাবস্ক্রিপশনের সঙ্গে। আজ তাহলে এই পর্যন্তই। আগামী সপ্তাহে অন্ধকার অডিও স্টোরিজ আবার ফিরবে নতুন কোনো রহস্যময় কাহিনীর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। ধন্যবাদ। শুভরাত্রি।